এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমন মেঘসরে বাদল ঝরঝরে তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কেউ আর, নিবৃত্ত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশ জল ঝরে অনিবার, জগতে কেউ যেন নাহি আর। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন আমরা কি নিয়ে কথা বলবো আজকে। আপনাদেরকে টেবিল টকের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রত্যেকটি ঋতুই তার প্রাকৃতিক সৌন্দর্য এবং মনের অনুভূতি নিয়ে আসে, এবং আমরা বিলেতে বসেও আমরা সেই ঋতুগুলোকে মনে করতে পারি, তার জন্য কিছু চমৎকার মানুষ আমাদেরকে চমৎকার প্রোগ্রাম উপহার দিয়ে থাকে, এবং তাদের মধ্য থেকে কয়েকজন আমাদের এখানে আজকে উপস্থিত আছেন। আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই, এবং আপনারা আমাদের সাথেই থাকবেন শেষ পর্যন্ত, অবশ্যই আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, আমি পরিচয় করে দিচ্ছি। আমার বামে আছেন স্মৃতি আজাদ, উনি হচ্ছেন ডকল্যান্ড থিয়েটার্স অ্যান্ড পারফর্মিং আর্টসের চেয়ার। এবং স্মৃতি আপা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আপনার এত সুন্দর একটি প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। এবং তার বামে আছেন সেলিনা আক্তার জোসনা। ধন্যবাদ আপু আপনাকে, আর ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলের সকল দর্শক এবং সকল কলাকুশলীদেরকে আমাদেরকে এত সুন্দর অনুষ্ঠানের সুযোগ করে দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আমার ডানে আছেন আফরোজা বেগম। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আহ্বান জানানোর জন্য। এবং তার বামে আপনাকে অনেক ধন্যবাদ আপু, আপনি আসার জন্য আমাদের স্টুডিওতে। তার বামে আছেন রাজীব কুমার সরকার। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে আমাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তাহলে প্রিয় দর্শক, আমরা চলে যাই। আসলে 6 আগস্ট ওনারা সুন্দর একটা বর্ষা উপলক্ষে প্রোগ্রাম করতে যাচ্ছে, অনুষ্ঠান করতে যাচ্ছে। সেখানে ওনাদের অনেক আয়োজন আছে, অনেক চমৎকার আয়োজন আছে, এবং এই প্রথমে ওনারা করছে লন্ডনের বুকে। তো আমরা ওনাদের থেকে শুনে নেব ওনারা কি কি আয়োজন রেখেছেন। আমি প্রথমে স্মৃতি আপা থেকে শুনবো যে আপনাদের এত ঋতু নিয়ে এত প্রোগ্রাম হচ্ছে, হঠাৎ করে আপনাদের বর্ষা ঋতু নিয়ে প্রোগ্রাম করার আইডিয়াটা কে আনলো বা কিভাবে আসলো? আসলে আইডিয়াটা আমরা অনেকে মিলে নিয়েছি। মূলত বর্ষাটা এমন একটি ঋতু যেটি অনেক কিছু ভালোবাসা আছে, আবেগ আছে। বৃষ্টি ভালোবাসে না এরকম মানুষ খুব কম আছে। সো তখন মনে হলো যে কেন আমরা এটাকে নিয়ে একটি প্রোগ্রাম করছি না, ওটাকে মাথায় রেখেই আমাদের বর্ষা বরণ করছি। মেঘদূত একটা নাটক করব, সেই নাটকটা লিখেছেন আমাদের ডক্টর মুকি চৌধুরী। সেই নাটকটি শ্রুতি নাটক থাকবে, দুটো নাটক করছি, আরেকটি করছি জলের ভেতর জলের বিসর্জন। আর সবচাইতে আকর্ষণীয় যেটি হচ্ছে, আমরা এখানকার 21 জন কবির কবিতা পড়ব। সব কবিরা নিয়ারলি 90% কবি আমাদের জন্য এই বর্ষার প্রোগ্রামটার জন্য কবিতা লিখেছেন। তাদের স্বরচিত কবিতা, তাদের কবিতা আমরা পড়ব, স্বরচিত না। হ্যাঁ, আমরা কবিতাটা আপনারা পড়বেন। সেটা কি আপনি কি দুই একজনের উদাহরণ দিবেন যে তারা আপনাদের জন্য কবিতা লিখেছে? আব্দুল গাফার চৌধুরী লিখেছেন, মুনিরা আপা লিখেছেন, বাংলা একাডেমির মহাপরিচালক কার্ডিফের, উনি লিখেছেন। মিলাদ ভাই লিখেছেন, দিলু নাসিল লিখেছেন। ওনারা যদি শুনে থাকে ওনারা খুব খুশি হবে যে আমাদের নাম বলছেন। রনি ভাই লিখেছেন, বুলবুল ভাই লিখেছেন, মকসুদ ভাই লিখেছেন, তারপর মজিবুল হক মুনি লিখেছেন, আরো অনেক। আচ্ছা, আর আপনি দুটো নাটকের কথা বলেছেন, মেঘদূত এবং আর হচ্ছে জলের ভেতর জলের বিসর্জন। জলের ভিতরে জলের বিসর্জন, এটা তো খুবই রোমান্টিক মনে হয় একটু। এটা আসলে হবিগঞ্জের ভাটি অঞ্চলের একটি প্রেক্ষাপটে তখনকার দিনে লেখা। এখানে দুটো ক্যারেক্টার মূলত করা হয়েছে, কায়া এবং ননি। ওদের দুজনের কথোপকথনটা ওখানে তুলে ধরা হয়েছে। জলের বিসর্জন। আমি একটু সেলিনাপার কাছে আসবো। বর্ষাকাল তো সবারই ভালো লাগে, আপু আগেই বলেছে বর্ষাকাল সবারই অনেক প্রিয়। তো সেই বর্ষাকাল সম্পর্কে আপনি কিছু বলুন। যে ঝিমঝিম শব্দ হচ্ছে, বাংলাদেশে বর্ষাকালে এখানে বর্ষাকালের মধ্যে পার্থক্য আছে, তো বর্ষাকালকে আপনার কেমন লাগে আপনি একটু বলুন। ধন্যবাদ আপু। আসলে বর্ষার রিমঝিম বৃষ্টির শব্দ কার না শুনতে ভালো লাগে। বাংলাদেশে যখন বর্ষার বৃষ্টি রিমঝিম শুরু হয় তখন সবাই জানালা দিয়ে তো বৃষ্টি দেখতে থাকে। আর আমাদের কবি যারা, তারা কিন্তু বেশি বর্ষা নিয়ে কবিতা লিখেছে। তাদের রোমান্টিক, বর্ষাকালটা কিন্তু রোমান্টিক,
আবার বর্ষাকালটা বিষাদও, মানে বর্ষাটাকে দুইভাবে বোঝানো হয়, যেমন ভালোবাসার প্রকাশ করা হয়, আবার দুঃখ যখন আসে দুঃখটাকে তখন কান্না করে যে আমরা ফেলে দিই, সেটাও কিন্তু বর্ষার একটা উপমা। আপনার কোনো স্মৃতি আছে যে আপনি বর্ষাকালে কাঁদছেন না, আমার রোমান্টিকতার কারণ নিয়ে? না, বর্ষাকালে কে না রোমান্টিকতার কারণ নিয়ে কান্না করেনি, সবার জীবনে কিন্তু বর্ষার জলটা কিন্তু চোখ দিয়ে পড়ে, যখন আবেগ থাকে তখন হৃদয় থেকে যখন চোখ দিয়ে পানি পড়ে, সেটা কিন্তু একটা বর্ষা। তো বর্ষাকালটা কিন্তু আমার অনেক প্রিয়। আর বর্ষা দেখতে, বৃষ্টি পড়া দেখতে, বর্ষাতে ভিজতে, বর্ষার আনন্দ উপভোগ করতে আমার খুব ভালো লাগে। আমার মনে হয় বর্ষাকালটা আমাদেরকে আরো বেশি রোমান্টিক করে দেয়, কি বলেন রাজীব ভাই? রোমান্টিক তো করেই, আর সবচেয়ে বড় কথা কি, বৃষ্টি আমার কাছে খুব ভালো লাগে যখন আমার ডে অফ, মানে আমি যখন কোথাও যাচ্ছি না, বৃষ্টি হলে মানে চমৎকার একটা দিন, গান শোনার দিন, মানে একদম পুরো দিন কাটিয়ে দেবো গান শুনে। গান এরকম শুনে কাউকে কি মনে করেন, বিশেষ কাউকে? বিশেষ কাউকে মনে করি বলতে বিশেষ অনেকজনকে মনে করি। তাই না? বুঝতে হবে যে রাজীব ভাই জীবনে অনেকে মানে আসা যাওয়া করেছে, যার জন্য ওনার বৃষ্টি মানে গান শুনতে শুনতে অনেকের কথাই মনে হয়। হ্যাঁ, মানে ঠিক আছে রাজীব ভাই, আপনি চালিয়ে যান। আর ছোটবেলায় যে জিনিসটা হতো, বৃষ্টি নামলে স্কুলে যাওয়া লাগতো না, মানে একটা বড় অজুহাত ছিল বৃষ্টি নামলে, যে বৃষ্টি নামতেছে বাবা আজকে স্কুলে যাব না, ওকে ফাইন, তাহলে লুডো খেলি আমরা বাসায় সবাই মিলে, ঝালমুড়ি খাওয়ার আড্ডা, গল্প করা এবং গান শোনা। বাদাম? হ্যাঁ, বাদাম তো অবশ্যই, সবার ঘরে ঘরে, খিচুড়ি রান্না, ভাজা। হ্যাঁ। তো বিশেষ কিছু খাবার আছে যেগুলো বৃষ্টির সময়ই করা হয়। হ্যাঁ, খিচুড়ি, তারপরে ইলিশ মাছ, হ্যাঁ, তারপরে ওই পাকোড়া বানানো আর চায়ের সাথে, এগুলো একদম মানে সেরকম। আর এখানের বৃষ্টি চাইতে মানে বাংলাদেশের বৃষ্টির মানে আকাশ পাতাল তফাৎ, যেটা কারণ হঠাৎ গরম থেকে বৃষ্টিটা নামে যখন, স্পেশালি বর্ষার দিনের বৃষ্টি চাইতে যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে বৃষ্টিটা নামে এবং বৃষ্টি নামার পর যে একটা ঘ্রাণ মানে গন্ধ যেটা আসে মাটি, শুকনো মাটির মধ্যে থেকে, ওইটা একটা মানে অন্যরকম ফিলিংস। আমি আফরোজা আপুকে প্রশ্ন করতে চাই যে বাংলাদেশে যেরকম বৃষ্টিতে আমাদের পা একটু কাদা মাটি হয়ে যেত, কাদা লাগতো, ওইটা আপনি কতটা মিস করেন? এখানে কিন্তু আপনি ইচ্ছা করলেও কাদা পাবেন না, আর পেলেও আপনার পায়ে জুতোতে লাগবে না খুব একটা। আসলে কাদা মাটিতে পা মানে ভেজানো জিনিস ততটা মিস করি না, টু বি অনেস্ট, কেননা কাপড় চোপড় নোংরা হয়ে যাওয়ার ভয়ে বাংলাদেশে বর্ষায় কিন্তু এটা টুকটাক হয়, হ্যাঁ, যতই আপনি সচেতন থাকেন না কেন ওইটা আসলে অ্যাভয়েড করাই যায় না, কিন্তু এখানে তো আর ওইটা হয় না, এটা আপনি চাইলেও হবে না। হ্যাঁ, তো রাজীব যেটা বললো যে বৃষ্টির পরে যে মাটির যে গন্ধটা, সোদা গন্ধ, ওইটা আসলে খুব মিস করি। আমার মনে হয় যে মানে বাংলাদেশের বৃষ্টির পরের যে গন্ধ আর এখানকার একটু পার্থক্য আছে, একটু না বেশ ভালোই পার্থক্য, অনেক পার্থক্য। আর এখানে আপনি চাইলেও ভিজতে ইচ্ছে করবে না, হ্যাঁ, যে ঠান্ডা, ইভেন আমারও যদি বৃষ্টি নামে মানে মন চাইবে না বৃষ্টিতে ভেজে। কিন্তু আমরা যখন বাংলাদেশে ছিলাম, স্কুল শেষ হলো, দেখা গেল যে মানে ইন বিটুইন বৃষ্টিটা হচ্ছে, তখন সবাই মিলে ফুটবল খেলতে চলে গেল কাদার মধ্যে, বৃষ্টির মধ্যে, এবং বাসায় যাওয়া, ছাতা তো কেউ নিয়ে আসে না, তো ভিজে ভিজে যাওয়া, জুতা জুতা সব ভিজে, হ্যাঁ, ইচ্ছে করেও অনেকে ভিজে। এই জিনিসগুলো এখানে হয় না, এখানকার বাচ্চারা সেটা ডেফিনেটলি করবে না। আর স্মৃতি আপা, আপনার কাছে ফেরত আসি, সেটা হচ্ছে যে আপনার এই যে বর্ষাকালে যে আমেজ, যে গল্পগুলো আমরা শুনতেছি, হ্যাঁ, আপনার প্রোগ্রামের মাধ্যমে কতটুকু ফুটিয়ে তুলতে পারবেন? আপনাদের অলরেডি তো প্রিপারেশন হয়ে গেছে। আমরা দেয়ার কোনো আসলে যদি বলেন যে কতটুকু দিতে পারবো, 100% আমি বলবো না দিতে পারবো, এটা কোনো অর্গানাইজার বা পারফর্মার কেউ বলতে পারবে না আমি 100% সবকিছু দিয়েছি। আপনি কতটা ফুটিয়ে তুলতে পারবেন বলে আপনি আশা করেন? আমরা চেষ্টা করছি অনেকটুকু, তাই না? আমাদের চেষ্টা 100% আছে, কিন্তু বাকিটা তো আপনারা বলবেন কতটুকু গ্রহণ করে সেটা মানে আপনারা সবাই মিলে চেষ্টা করছেন যে প্রজেকশনে আমাদের বৃষ্টির কিছু কবিতা যখন আমরা পড়বো, তখন কবিদের নাম যাচ্ছে না, আমরা নাম পড়ছি না, নাম না পড়ে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে আপনি প্রোগ্রামের ডেট মানে বিস্তারিত বর্ণনাটুকু বলে দেন, সেদিন কয়টা সময় কোথায় প্রোগ্রামটা হবে? আচ্ছা, এটা হচ্ছে 6ই আগস্ট রোববার ব্র্যাডিয়ার্ট সেন্টারে 6:30টায়। আর সম্পূর্ণ প্রোগ্রামের আপনারা বিনামূল্যে দেখতে পারবেন, সবার জন্য ওপেন করা হয়েছে। এবং সেটা হচ্ছে যে প্রিয় দর্শক, সেটা বর্ষাকাল উপলক্ষেই বর্ষার গান, নৃত্য এবং দুটো নাটক থাকছে ছোট, তারপরে কবিতা থাকছে, সেটা হচ্ছে সবকিছুই বর্ষার উপরে। এবং আরেকটি জিনিস যেটি হয়েছে এখানে, সম্ভবত আমি ভুল না বললে, লন্ডনে কখনো 21 জন কবিকে কোনো সংগঠন বা আমরা তো জোট করি, কবিতা জোট আছে আমাদের সম্মিলিত, এইভাবে সম্মান জানানো হয়নি। আমরা ভেবেছি আমাদের সংগঠনের, আমরা ভেবেছি না, আমরা প্ল্যান করেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে 21 জন কবিকে আমরা
উত্তরীয় দিয়ে, মানে উত্তরীয়টা হচ্ছে সম্মাননা দেওয়া। সর্বোচ্চ একটা সম্মান, সম্মাননা। যেটা সর্বোচ্চ সম্মানটাই হচ্ছে উত্তরীয় পড়ানো। ওইটা আমরা তাদেরকে, ওনারা জানেন না, এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা করছেন। তাদেরকে সেভাবে সম্মানটা দেয়া হবে। আচ্ছা, সেভাবেই পরিকল্পনা করেছেন। তো আপনি একটু বলুন যে আপনাদের কি রকম রিহার্সাল চলতেছে? আসলে প্রথম কোন থেকে পর্যায়ে আছেন এখন? রিহার্সালটা খুব ভালোই, এখন একদম শেষ মুহূর্তে আজকে অবশ্যই স্মৃতিপুর বাসা আমরা মিউজিকের রিহার্সালটা দিব। মোটামুটি সবাই কনফিডেন্স নিয়ে রিহার্সাল করতেছে। আমার আশা যে প্রোগ্রামের দিন আমরা মনে ভালো কিছু সবাইকে দিতে পারবো, সবাই যার যার প্রচেষ্টায় সবাই ভালো করার না, চেষ্টা ওরা খুব করতেছে। খুব ভালো করছে। আর বর্ষা effort দিচ্ছে। প্রোগ্রামটা আসলে আমি প্রবাসে অনেক বছর থেকে আছি, তো এরকম বর্ষার প্রোগ্রামটা কখনো আমরা এইভাবে করিনি। আর স্মৃতি আপুর এই উদ্যোগটাকে আমি সবসময় সাধুবাদ জানাচ্ছি। এজন্য অনেক সুন্দর একটা প্রোগ্রাম। বর্ষা বলতে সবাই একটা আবেগ, মানে এই প্রোগ্রামটা আমি মনে করি নতুন, ইউরোপের ভিতরে মনে নতুনই হচ্ছে। আমি জানি না আগে কত হয়েছে কিনা, আমি 17 বছরে কখনো বর্ষা নিয়ে লন্ডনে কি স্মৃতি আপা তো আমাদের অনেক আমরা বর্ষাবরণ হয়নি, সবসময় অতপ্রতভাবে জড়িত শীতের সাথে। বর্ষাবরণটি হয়নি এখনো ভাবে। এখানে সবাই পহেলা বৈশাখ, তারপরে শীতের অনুষ্ঠান করে, আর সামার, সবাই সামারটা নিয়ে বেশি, হ্যাঁ ফাল্গুন নিয়ে, বর্ষা নিয়ে কেউ একটা ইয়ে করে না। কিন্তু বর্ষা ঋতুটাই কবিতা লেখা হয়েছে, মানে কবিরা লিখেছেন। ইভেন আমরা যে শ্রুতি মধুরটা করছি, আমি যখন প্রথম স্ক্রিপ্ট পেলাম, সেটা বলছি, সো ওখানে দুইটা পার্ট আছে, মেঘ আর বিরোহিনী, দুইটা ক্যারেক্টার। তো যখন আমরা বিরোহিনী পড়তে গেলাম, মানে এটা মনে হচ্ছে যে আমার পার্সোনাল লাইফের সাথে খুব মিল। আমার বর সাধারণত মানে কাজের সুবাদে বাইরেই থাকেন দেশে, তো যখন আমি পড়ছি মানে মনে হচ্ছে যে মানে আমার কথা কবি বোধহয় বুঝে যে সে নিজে লিখছে। আপনি কি আমাদেরকে দুই লাইন শোনাতে পারবেন? এটা আসলে যদি সম্ভব হয়। এটা আমাদের মেমোরাইজ, আমি এই যে আছে স্ক্রিপ্ট আছে এখানে স্ক্রিপ্ট করলাম। এটা বাংলা যেগুলো না, মানে অসাধারণ বাংলা যেগুলো বলে, ভেরি ডিফিকাল্ট। আসলে এটা সম্ভব হয়েছে আমাদের। কিভাবে আপনি মানে কিভাবে আইডিয়াটা কিভাবে আসলো যে আমি 21 জন কবিকে আমি 21 জন প্ল্যান ছিল না, আসলে আমার প্ল্যান ছিল আমি 10 জন কবিকে প্রথমে 10 জন কবির থেকে শুরু করব। কিন্তু যখন কাজটা করতে গেলাম, করতে গিয়ে দেখলাম যে আসলে আমি কাকে বাদ দিয়ে কাকে রাখবো। এখনো অনেকে বাদ পড়ে গেছেন, আমার অনেক কাছের মানুষরাই আছেন। আর যেহেতু আমি ছোটবেলা থেকে লন্ডনে থাকি এবং সাংস্কৃতিক জগতে অঙ্গনের মধ্যে আছি, প্রত্যেকজন কবি আমার শ্রদ্ধেয় ভাজন। এখন অনেককে বাদ দিয়েছি না, ওটা আমি আবার করব। সে কারণেই সবাইকে যদি আজকে নিয়ে নেই, আবার নেক্সট প্রোগ্রামে কাকে রাখবো, সে কারণেই। তো যেটি হচ্ছে এই সমন্বয়টা করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে আমার। ওই যে বললাম 10টা থেকে বেড়েছে 15টা থেকে 18 জন, 18 পর 20 হয়েছে, তারপর ফাইনালি গত 3 দিন আগে 21 জন হয়েছে। মানে আমি বাদ দিতে পারছিলাম না, মানে কষ্ট লাগছিল যে এটা কিভাবে সম্ভব। অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ সব মিলায়। আপু আপনার থেকে শুনতে যাচ্ছিলাম দুটো লাইন। আমি জাস্ট দুটো লাইন বলবো। হ্যাঁ, বিরোহিনী। হে মেঘবর, জানো তুমি জানো ভাগ্য আমার প্রতিকূল, স্বামী বহুদূর, বিরহ ভারাক্রান্ত, ব্যথা মনে উদিত, তোমার কাছে তাই নিবেদন আমার, যাও উড়ে চাতকের ঐকতানে আকাশ পথে, মধুময় প্রিয় আমার স্বামীর কাছে। আমার বিরহ সঞ্চিত চঞ্চল উৎসুক মনকে তৃপ্ত বাড়িতে শান্ত করতে গিয়ে বলো, বিফল জীবন আমার, প্রিয়ের বাহুবঞ্চিত কঠিন বিচ্ছেদে কনক কঙ্কন যায় খুলে শূন্যে, তার আলিঙ্গনের বিরহ প্রমত্তে। এটা বিরোহিনী এত আবেগ দিয়ে বলে, আর মেঘ যে তার কত যে নৌটাঙ্কি, যাব না, লোভ দেখাতে হয়, এটা যাও ওটা যাও। এটা নৌটাঙ্কি দেখাও, দেখি শুনি, দেখি কেমন হয়। আচ্ছা, এখানে মেঘের পার্ট যেটা আমি পড়েছি, জেগেছি আমি আজ ভৈরব বর্ষণে, জল সঞ্চিত সৌরভ ক্ষণে অক্ষণে, নবযৌবন বর্ষার ঘন গৌরব সহসায়, গুরু গর্জনে নীলম্বর শিহরিত, উতাল নদীর কলরবে বিকশিত, নিখিল বিশ্ববঙ্গ আজ মত্ত নবঘন বর্ষায়, চিত্ত হিল্লোলিত, কিন্তু তোমার চঞ্চল দৃষ্টি, অন্তরে জীর্ণ ব্যথা, ঝড়ে পাণ্ডু হয়েছে মুখ,
অঙ্গে তোমার বিরহ লক্ষণ, কণ্ঠে স্বরে স্বর। অস্ফুট কাকলি, তরিত চকিত নয়ন, শ্রুকিত ললনা। বলো বলো কোথায় তোমার অগোচর সূর্য পথিক? বলো বলো তোমার অন্তর বেদনা, প্রিয় পরিচিকা। বলো বলো তোমার হৃদয় বাসনা, প্রিয় অভিসারিকা। খুবই চমৎকার, খুবই চমৎকার। আরো চমৎকার আছে, আমার মাত্র দুলান একটু পড়া hints হয়েছে, দেওয়া হলো আর কি। আচ্ছা। বাকিটা অনুষ্ঠানের জন্য দর্শকরা অবশ্যই মানে আগ্রহী হবে মানে এদের প্রোগ্রাম, ওনাদের প্রোগ্রাম দেখার জন্য, এবং অবশ্যই আসলে যাবে। মানে বলতে হবে মানে আমাদের এই নাটকটা কথাগুলো এত যে শুনবে এত সুন্দর, মানে এক একটা শব্দের ভিতরে অনেক কিছু, মানে এখানে অনেক একটু আমি মাঝখানে কথা বলবো, সেটি হচ্ছে যখন এই নাটকটি হাতে নিয়েছি, এটা কি জলের ভিতরে জলের না, বিষয়? এটা হচ্ছে মেঘদূত, যার নামকরণে আজকে মানে আজ program 6 তারিখের প্রোগ্রামটা। যখন লতা যেমন এত দাঁত ভাঙানো শব্দ বলে, আপু এটা কিভাবে পড়বো, কিন্তু ও কি সুন্দর পড়ে গেল। অবলীলায় পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা পড়া যাবে না, এটা এই হবে না, অনেকে অনেক ভেটো দিল, এটা কিভাবে এইটা তো আমি বললাম যে এখানে আসলে দুটো ক্যারেক্টারকে আমি 7 জনে করেছি, ভাগ করেছি, মানে 4 জন মেয়ে 2 জন ছেলে, যাতে মনে হয় যে বিরোহিনী হচ্ছে একজন, মেঘদূত একজন। হ্যাঁ, সো আমরা যদি 3 জন কণ্ঠে শুনি 3টি ছেলের, তাহলে কি দাঁড়ায় 3 জন 3 ভাবে পড়ছে, কিন্তু তা ওই এক কথাটাকেই একটু ভেরিয়েশনের জন্য আমরা ওভাবে বেছেছি। আবার 4 জন, তখন ওরা বলছিল এরকম করে পড়লে তোমরা বলো, তোমরা ওদের থেকে শুনতে পারবেন। ওরা বলছিল যে এটা কিভাবে সম্ভব। রাজীব বলে আমি এটা কিভাবে পড়বো। বেসিক্যালি আমরা এটা 3 জনে পাঠ করব ওই দিন। তো 3 লাইন একজন করবে, ওই ফ্লোতে আর আরেকজন বাকি 3 লাইন করবে, এবং মানে যার লাইন যেটা সে পড়ে যাবে। তো এটাতে হয় কি, মানে বিভিন্ন ভোকাল হলে একটা সাউন্ড ইফেক্ট সাউন্ডটা অন্যরকম আসে। তো আর যেটা বললো, মানে প্রথমে যখন স্ক্রিপ্টটা পেলাম আমি তো বললাম ও মাই গড, মানে এত ডিফিকাল্ট বাংলা আমরা তো করি না বাংলা। তাই নাটক করো তো আমাদের হ্যাঁ, সাথে। নাটক করা হয়। আর নাটক করলে মানে প্রত্যেকটা স্ক্রিপ্ট যখন নতুন হাতে আসে তখন একটু ডিফারেন্ট লাগে। না, এখানে আবার একটি কথা বলা উচিত, আমরা যে নাটক করি, আমরা মূলত ডক্টর মুকি চৌধুরীর নাটকই করে থাকি। ওনার একটা গুণ হচ্ছে, সেটা হচ্ছে গুণ নাকি বদগুণ আমি জানি না, সেটা হচ্ছে সে একদম কঠিন বাংলা দিবে, যে এবং ওইটাকে ইমপ্লিমেন্ট করতেই হবে, সে এটা নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করবে না, আর যে ওই শব্দগুলোই আমরা পড়তে হবে। এবং দর্শক, গত 8 বছর ধরে আমি ওনার আন্ডারে কাজ করছি, এইবার প্রথম আমি ডাইরেকশনে গেছি, মানে ওনার নাটকগুলো উনিই ডাইরেক্ট করতেন, এইবার ফাঁকি দিচ্ছেন আর কি আমার উপর চাপানোর জন্য। তো যেটি হচ্ছে, সে আমাদের এবং লন্ডনে একটা কান হয়ে গেছে যে না, এই কঠিন শব্দগুলো আমরা নিতে শিখেছি, which is very good আমি মনে করি। আমার মনে হয় যে কঠিন শব্দগুলো কঠিন না, আসলে বাংলা ভাষারই তো শব্দ, বাট আমরা হয়তো সচরাচর শুনি না। কাব্যের কঠিন শব্দগুলো কিছু আছে, সচরাচর হয়তো শুনি না দেখে আর কি সেগুলো। না ভাইয়া, যেটা মানে কাব্যিক শব্দ, এত কিছু শব্দ রেখেছি এখানে। প্রথম আমরা যখন পড়তে উচ্চারণ গেলাম করতে, তখন তো মানে কি পড়বো, ওটা কি পড়বো, স্ফুরিত, হে মেঘবর। না, এখানে যে প্রবলেমটা হয়, মানে এটা uncommon কবিতা শব্দ, আবৃত্তি হ্যাঁ, গেলে uncommon। তখন আপনাকে তো একটা এক্সপ্রেশন দিতে হবে। তো অনেকগুলো ভোকাবুলারি যেগুলো ইউজ করা হয়েছে এখানে, ওগুলোর মিনিংটা আমরা জানি না, কারণ সচরাচর এগুলো বাংলা ইউজ হয় না। সচরাচর আমরা আপনি ইউজ যদি করি না, মিনিংটাই না বোঝেন, এক্সপ্রেশনটা কিভাবে দেবেন? তো আমি আপুকে বললাম আমি তো বুঝতেছি না। আপু বলতেছে তোমার এক্সপ্রেশন আসতেছে না, আবেগটা আসতেছে না। বললাম আবেগ যে আসবে, আমি তো মানে বুঝতেছি না কি বলতেছে। বলে বাংলা ডিকশনারি নিয়ে দেখো। আমি বললাম আমি তো আমেরিকান স্কুলে পড়ছি, বাংলা এটার জন্য আমার বকাও আর খেয়েছে। বেসিক যদি মানে কারো ইংলিশ মিডিয়াম হয় তাদের জন্য একটু tough হয়ে না যায়। না, বাঙালি ছেলে, বাংলাদেশে বড় হওয়া ছেলে, কিসের অবশ্যই, বেসিক আবার কি? হ্যাঁ। আগে বাংলা, তারপর আপু আপনি বলেন, আপনি তো ওনাদের প্রথম পর্যায়ের অবস্থা দেখেছেন, এখন লাস্ট মুহূর্তে কি অবস্থা এসে দাঁড়িয়েছে? অসাধারণ। ওরা অবশ্য, সরি ওদেরকে অনেক বকাঝকা দিয়েছি রিহার্সালে, ওরা জানে যে এটা না এভাবে না ওভাবে, একটু বকা ওইটা না করলে হতো না। আর আমাদের মানে আপুর যে আন্তরিকতা, যে ভালোবাসা, প্রচেষ্টা। মানে যে প্রচেষ্টা, জানি না আপুকে আমরা কতটুকু সন্তুষ্ট ওই দিন করতে পারবো, কিন্তু আপু আমাদেরকে মানে মানে আমরা কিন্তু আমি একেবারে আনকরা, মানে এখানের জন্য নতুন বলতে হবে আমাকে। তারপর আপু যেভাবে মানে উৎসাহ দিয়ে হ্যাঁ করো, পরে পারবে, মানে এটা শিখিয়েছেন। এই জন্য আপুকে তো আমি ধন্যবাদ দেবো না, কারণ আপু এবং এটা আমাকে নতুন কৃতজ্ঞ। এটা অবশ্যই অনেক বড় একটা ব্যাপার। আপনি নতুন একজনকে
নতুন একজন পারফর্মারকে আপনি রেডি করছেন লতা স্টেজ প্রোগ্রামের জন্য, এটা কিন্তু অনেক মানে বড় ব্যাপার। এটা অবশ্যই আপনাকে ধন্যবাদ মানে কিন্তু না ধন্যবাদ ওরা পাবে, কারণ ওরা যারা নতুন ওরা আমার কথা শুনেছে এবং চেষ্টা করেছে, ওরা মাইন্ড করেনি। আমি কিন্তু ওখানে বকাঝকা, রাজীব জানে, রাজীবও ঝাড়ি খায় মাঝে মাঝে, কিন্তু অসাধারণ আবৃত্তি করে হয় না, না। আপুর মতো আমরা করতে না, না। পারবো, চেষ্টা করি। প্রথম ম্যাচটা আচ্ছা, করার আপনাদের পরে চেষ্টাকে আমরা অনেক স্বাগত জানাই। তারপর নাচের ব্যাপারে আপনি কিছু বলুন। নাচের ব্যাপারেও সিলেকশন গুলো একটু ডিফারেন্ট ভাবে হয়েছে। দুজন আমাদের জনি যে আছে ডান্সার, ও খুব ভালো ডান্স করে। আমি যেটা বলি ওকে, ও আমাদের সাথে 7-8 বছর ধরেই নাটকে কাজ করছে। আমি বলি যে বিদ্যুতের মতো ডান্স করে, মানে ঝড়ের মতো। ওর নাচ দেখলে আসলে কি বলবো, যে কেউ তাকিয়ে থাকবে, চোখ ফেরাতে পারবে না এরকম। আর কুমু আমাদের সাথে ডকলেস থিয়েটারেরই নাচে, হ্যাঁ ও ভালো নাচে। তো দুজন দুটো নাচ থাকছে, দুটোই, হ্যাঁ মেঘের উপরেই থাকছে দুটো নাচ। আর গান গাইছে যারা, আমি আসলে অনেক লাকি আমি বলা চলে। কায়সার হাবিবের মতো শিল্পী আমার প্রোগ্রামে গান গাচ্ছেন উনি। আমার এটা বিশাল, মানে সবচাইতে বড় কথা হচ্ছে কায়সার হাবিব আপাকে তো আগে উনি যেটা ছিলেন, আমরা যখন প্রথম লন্ডনে প্রথম শ্রেণীর শিল্পী বলতে, এখনো উনি অবশ্যই উনি লন্ডনে ইস্ট লন্ডনে শো করেন না বেশি, ওনার কোনো কারণে। উনি নিজের থেকে বলেছে, স্মৃতি আমি ইন্টারেস্টেড তোমার সাথে কাজ করার জন্য। এটা মানে আমার জন্য বিশাল সৌভাগ্যের ব্যাপার। এবং উনি গান গাইছেন, উনি হ্যাঁ আমার জন্য বড় ব্যাপার, এবং তাকে আমাদের জন্য, দর্শকদের জন্য অবশ্যই অনেক বড় ব্যাপার। আর আরেকটি জিনিস থাকছে, সেটা হচ্ছে আমরা শুধু বড়রাই যে কবিতা পড়ছি বা অভিনয় করছি বা গান করছি জানা, আমাদের একটা 11 বছর একটা ছোট ছেলে আছে রিয়ান আমার সাথে আমার এক নাটকে কাজ করেছিল, ওয়েটিং ফর গডোতে। ও একটা কবিতা পড়বে, দিলু নাসেরের ছড়া একটা পড়বে। কবিতার অংশটা ওকে দিয়ে ওপেন করা হবে। ওকে, 6টি ঋতুর মধ্যে কোন ঋতুটি আপনাকে বেশি আকর্ষণ করে? অবশ্যই বর্ষা, এই মুহূর্তে বিশেষ করে। হ্যাঁ না, আমি কিন্তু পুরো আমি এই মুহূর্তের কথা বলছি না, আগেও বর্ষা বরাবরই। এখন আপনি বর্ষার প্রোগ্রাম করছেন দেখে যে আপনার বর্ষাই আপনার মধ্যে কাজ করছে, এখন অবশ্যই এই মুহূর্তে আপনার মধ্যে কাজ করছে। ইন্ডিভিজুয়ালি আপনি আসলে মানে ওভারঅল চিন্তা করে কোন ঋতুটি আপনার বেশি ভালো? ওভারঅল চিন্তা করলে আমার শরৎ বেশি পছন্দ। শীতের আগে তো শরৎই আসে, তাই না? হ্যাঁ, ওই সময়টা আমার খুব পছন্দ। ওইটার যে একটা আমেজ, অনেক আবেগ মানে ভরে ওঠে মনে, জানি না কেন। ইভেন এখানেও আমার শীতের আগের যে অটমটা আমরা পাই, মানে মন শুধু মনে হয় যে শুধু ভালোবাসি, নতুন করে ভালোবাসি। পুরাতন ভালোবাসা কিন্তু না, অবশ্যই না, পুরাতন মানুষের সাথেই নতুন করে, হ্যাঁ নতুন করে মানুষটাকেই নতুন করে হ্যাঁ পেতে ইচ্ছে করে বা ভালোবাসি। হ্যাঁ, তো শরৎটা মানুষ মনে করবে যে আসলে মানে নতুন করে আবার ভালোবাসায় প্রেমে পড়তে চাচ্ছিলেন নাকি আপু? না, পুরনো মানুষের সাথে কিন্তু নতুন করে ভালোবাসা যায়, এবং ওইটাই করা উচিত রিলেশনশিপে। অনেক উপায় আছে নতুন করে। লাভগুরু আমার ফেভারিট হচ্ছে শীত মানে একদম। আমি সবসময় এখান থেকেও দেশে যাওয়ার চেষ্টা করি সবসময় শীতেই, কারণ শীত হলে দেখা যায় যে আমাদের দেশে কিন্তু বিভিন্ন ধরনের ভিলেজ ফেয়ারগুলো হয়। আর ভিলেজ ফেয়ার মানে হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড প্লাস ওই গান হয় আমাদের। আমি মানিকগঞ্জ থেকে, আমাদের মানিকগঞ্জে যেটা হয় ওই যে বিচার গান, কবি গান, এই সবগুলো ওই মেলাগুলোতেই হয়, এবং আমাকে খুব টানে এই গানগুলো। আচ্ছা, আমরা একটা ছোট্ট একটা ব্রেকে যাব। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি। আমরা শীঘ্রই ফিরে আসবো।